আমরা কতদিন যেখানে শেষ করছিলাম, আপনি আজকে মোটামুটি ওখান থেকে একটু শুরু করার চেষ্টা করি। সেটা হচ্ছে আহ, আমি বলছিলাম যে ধারা 78, ঠিক আছে, হ্যাঁ। ক্ষেত্রে জি। রিয়াত নেওয়ার বিষয়টা, অর্থাৎ আমরা যে রিয়াত নিই, সেই রিয়াতের ইস্যুটা, যেমন আমি নিচে দেখেন, আগে আগে আমরা থিওরিটা পড়বো না, থিওরিটা পরে যাচ্ছি, তার আগে দেখেন ওই মনে আছে একটা প্রথম দিন একটা অঙ্ক দেখছিলাম যে 10 লাখ টাকা আমাদের টোটাল বেতন খাতে ইনকাম ছিল, তার মধ্যে থেকে 1/3 বাদ যাওয়ার পরে টোটাল ট্যাক্সেবল ইনকাম দাঁড়িয়েছিল 6,90,000 টাকা। হ্যাঁ। হ্যাঁ। গত জি। প্রবলেমটা যদি একটু রিকল করি, তাহলে সেক্ষেত্রে দেখেন আমরা এই 6,90,000 টাকার উপরেই আহ, এখানে তিনটা লাইন ছিল, একটা হচ্ছে রেগুলার সোর্স অফ ইনকাম, আর একটা হচ্ছে 163, আর একটা হচ্ছে এক্সামটা রিডিউস রেট ইনকাম। তাহলে টোটাল টোটাল যে ইনকামটা হবে সেই ইনকাম থেকে কিন্তু 2 আর 3 বাদ যাবে, অর্থাৎ 3% অন রেগুলার সোর্স। এক কথায় হচ্ছে 3% অন রেগুলার সোর্স। তাহলে রেগুলার স্যার। জি। এখন জিনিসটা দেখেন, ধারা 78-এ দেখেন কি বলছে, কতিপয় বিনিয়োগ ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রিয়াত। এই জিনিসটা কিন্তু সবাই ভুল করতেছে এখন। আমার জানা মতে আমি অনেকজনকে দেখলাম এই জিনিসটা সবাই ভুল করছে। এখন এই ভুল করার কারণে কি হবে? ভুল করার কারণে ওই এই এখন হয়তো এই এই রিটার্ন গুলো সবাই জমা দিবেন, জমা দেওয়ার পরে এটা আবার রিওপেন করে ফেলবে ফাইলগুলো, কারণ এখন হয়তো অডিটর ফেলবে না, অডিটর না ফেলে রিওপেন করবে। তাহলে সেক্ষেত্রে যারা করদাতা, যারা মানে নিজেরা ভুল করে জমা দিচ্ছি কারো হয়ে, তো ওনাদের জন্য বিপদ হয়ে যাবে এই জিনিসটা। তাহলে দেখেন, কর রিয়াত একটা ফ্যাক্টর, এই যে কর রিয়াতের যে ক্যালকুলেশনটা, সেটা কি করছে ধারা 78-এ বলা হচ্ছে কতিপয় কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রিয়াত। তাহলে ষষ্ঠ তফসিলে বলা আছে কি কি ক্ষেত্রে বিনিয়োগ করলে আমরা কর রিয়াত পাবো, কোন কোন জায়গায় খরচ করলে আমরা কর রিয়াত পাবো। বিনিয়োগ ক্ষেত্রে যেমন হবে। আমরা আমরা সবাই কিছু কিছু জিনিস জানি, যে ডিপিএস এর মধ্যে 1,20,000 টাকা যদি আমরা ইনভেস্ট করি, তাহলে সেটা কর রিয়াতের মধ্যে আমরা নিতে পারবো। করবে। সঞ্চয়পত্রে যদি 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করি, তাহলে সেটা আমরা কর রিয়াতে নিতে পারবো। শেয়ার বাজারে যদি আমরা বিনিয়োগ করি, সেই জিনিসটা আমরা কর রিয়াত ক্যালকুলেশনের সময় কনসিডার করতে পারবো। অন্যদিকে যদি প্রভিডেন্ট ফান্ডেরটাও তো ভাইয়া, প্রভিডেন্ট ফান্ডেরটাও তো ইয়েস যাবে। ইয়েস 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 প্রভিডেন্ট হ্যাঁ। ফান্ডে যদি দুইটা, সেটাও আমরা নিতে পারবো এরকম। এগুলো দাদা, বলেন। এই যে তালিকাভুক্ত শেয়ার আমি যত পর্যন্ত আনলিমিটেড, সেটার জন্য তো কোনো লিমিটেড নাই যে এই এটা পর্যন্ত। ষষ্ঠ জি। তফসিলে এটার কোনো লিমিট দেয়নি। জি। আচ্ছা। Thank you. তাহলে আনলিমিটেড যতগুলি আমি যা ক্রয় করব তাই নিতে পারবো। লাভ নাই তো, যতই নেন আচ্ছা, সেটা তো বুঝতে লাভ পারছি। নেই। এটা আগের জিনিস, আগের যে আইন ছিল সেখানে লাভ ছিল, বাট এই আইনের ক্ষেত্রে এইটাই লিমিটেড করে ফেলছে। সেটা হচ্ছে 3%, 15%, আর ম্যাক্সিমাম লিমিট 10 লাখ। ক্যালকুলেশনটা নিজেরা হুম। একবার করবেন, অঙ্ক করে করে দেখবেন আসলে কোন জায়গায় গিয়ে ঠেকতেছেন আপনারা। যখন একটা অঙ্ক করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় গিয়ে আমরা ঠেকে যাচ্ছি। এনিওয়ে, এটা আমরা যত আমার বেশি। আমার দাদা, আমার সমস্যাটা এখানে হয় যখন আমি 3% হিসাব করতে যাই, আমার ম্যাক্সিমামটা আমি এখানে গিয়ে একটু আমি ঝামেলা করে ফেলি, এই হ্যাঁ, রেগুলার ইনকামে গিয়ে। এই কারণেই বলছি অনেকে ভুল করতেছে জেসিকা। এটা এখন সবাই 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 ভুল করছে। হ্যাঁ যে ভাই, আমিও ফেস করছি আসলে ব্যাপারটা। হ্যাঁ, আপনি বলছেন যে এটা আমিও ফেস করছি। কারণ বলছে কি দেখেন, ধারা 78 বলা হচ্ছে এই আইনের বিধান সাপেক্ষে ষষ্ঠ তফসিলের অংশ 3-এর নির্ধারিত সীমা। তাহলে নির্ধারিত সীমার মধ্যে আমরা আলোচনা করে ফেলছি যে 1,20,000 টাকা ডিপিএস, 5 লক্ষ টাকা সঞ্চয়পত্র, তারপর এইভাবে যেগুলো আছে নির্ধারিত সীমা, তারপর জি হচ্ছে জি। যেগুলো যেগুলো আমাদের স্পেসিফাই করা আছে। আর ব্যয়ের ক্ষেত্রে হচ্ছে মনে করেন ওই যে জাকাত ফান্ড, মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ জাকাত ফান্ড, আবার আমরা নর্মাল আপনার লোকাল জাকাত ফান্ড হলে হবে না, গভর্নমেন্ট অ্যাপ্রুভড জাকাত ফান্ড। ঠিক আছে, এই জিনিসটা বলা জি আছে। জি। তাহলে এক্ষেত্রে যারা ইনভেস্ট করবে, তারা মোট আয়ের উপর প্রযোজ্য কর থেকে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা
নিম্নরূপে কর রিয়াত প্রাপ্ত হবেন। তাহলে কর রিয়াত কিভাবে পাবেন? তিনটা, ক, ক, ঘ, এই তিনটার মধ্যে যেটি কম হবে। বলছে না, এই তিনটের মধ্যে যাহা কম। তাহলে আসেন, কটা কি? ক বলছে কি 3%, মানে 0.03, মানে হচ্ছে 3%, এটা তো বুঝতে পারছেন। 0.03 মানে তিন হ্যাঁ, পার্সেন্ট বুঝছি। 3% অফ ক। তাহলে এখন আসি, ক এর 3%, খ এর 15%, এবং 10 লক্ষ টাকা, এই তিনটার মধ্যে যেটি কম হবে। তাহলে ক, ক বলতে কি বোঝাচ্ছে? কর অব্যাহতি প্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয়। তাহলে দেখেন প্রথম লাইনটা পড়ি, কর অব্যাহতি প্রাপ্ত আয় মানে এক্সাম্পটেড ইনকাম। দেখেন নিচে লাইনে আছে 3 নম্বরে এক্সাম্পটেড ইনকাম, অথবা হ্রাসকৃত কর হার, রিডিউস রেট, এর উপায়, এবং ন্যূনতম কর প্রযোজ্য এর উপায়। তাহলে যেগুলো, যে আয়গুলোর ক্ষেত্রে ন্যূনতম কর প্রযোজ্য হয়, তাহলে সেটা ন্যূনতম কর প্রযোজ্য হয় হচ্ছে ধারা 163-তে। সেটা আমরা পরে দেখছি, আগে আপাতত জানি 163-র মধ্যে যেগুলো ইনকাম আছে সেগুলো এইরূপ প্রযোজ্য আয় বাদ দিয়া। দেখেন, তাহলে 2 আর 3 বাদ দিয়া, তাহলে 2 আর 3 বাদ দিলে তো থাকে কি রেগুলার সোর্স, বলছে না, বাদ দিয়া পরিগণিত মোটাই। তাহলে 3% ক্যালকুলেশন করবেন কার উপরে? এই দুইটা বাদ দিয়ে, মানে নিচে যে আমি একটা নোটশিট দিছি, তার মধ্যে যে 1 2 3 লেখা আছে, রেগুলার সোর্স, ইনকাম কনসিডার্ড আন্ডার 163, ইনকাম কনসিডার্ড আন্ডার এক্সাম্পটেড অর রিডিউস রেট, এটার মধ্যে নিচের যে দুইটা 2 আর 3 বাদ দিয়ে, অর্থাৎ টোটাল যা থাকবে তার থেকে 2 আর 3 বাদ দিয়ে যা থাকবে তার উপরে 3%। এটা কি বুঝাতে পারছি জিনিসটা? তাহলে ভাইয়া সেক্ষেত্রে কি রেগুলার ইনকাম আমার যেগুলো পড়তেছে, যেমন আমার যে চাকরি হতে আয় বা ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, এসবই তো আমার রেগুলার ইনকাম মধ্যে আসবে। সেই ক্ষেত্রে আমার এক্স্যাক্টলি। ফিনান্সিয়াল যেগুলো আর্থিক পরিসম্পদ হতে, ওটা তো এখানে তাহলে আসবে না ভাইয়া। আমরা দেখবো, আমরা আর্থিক আচ্ছা, আচ্ছা, পরিসংখ্যানের এটা কোন জায়গায় পড়তেছে সেই জিনিসটা দেখবো। আমরা তাহলে রেফারেন্স কিছু যদি আচ্ছা। দেখি, ঠিক আছে? তাহলে যদি হুম। আর্থিক পরিসম্পদ যদি ন্যূনতম করের মধ্যে পড়ে যায়, তাহলে ওটা আসবে না। মতে পরে আসবে না, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এটা। হ্যাঁ। এটাই আচ্ছা, তো, এই আচ্ছা, কারণেই তো আমি ধারা আচ্ছা। 78টা বারবার উল্লেখ করছি কেন। গতদিন যখন আমি ওয়ান সিক্সটি থ্রি, হ্যাঁ। গতদিন যখন আমি এক্সাম্পলটা করাচ্ছিলাম, তখন কিন্তু আমি ইন্টারেস্টটা নিয়ে আসছিলাম। কিন্তু আমি যখন 3% করছি, ওখানে কিন্তু আমি ইন্টারেস্টটা বাদ দিয়ে শুধুমাত্র বেতনের উপরে করছি। মনে আছে কিনা জানি না হ্যাঁ। আপনার ওই এক্সাম্পলটা। তাহলে ইন্টারেস্টটা হচ্ছে 163-তে। এটা এই জন্যেই এটাকে আমি 3%-এ আনি নাই। 3% আচ্ছা। ক্যালকুলেশনের সময় ইন্টারেস্টটাকে আমি কনসিডার করি নাই, কারণ এটা মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে গেছে। এই ধারা 78টা বুঝতে হবে। এই ধারা 78 এটার সাথে রিলেটেড হচ্ছে 163। এই জিনিসটা বুঝলে মোটামুটি আপনারা রিটার্ন ফিল আপে ভুল করবেন না। সবাই যে জিনিসটা করে কি করে, ওই রেগুলার, মনে করেন কোন একটা, আমি বেতনভুক্ত কর্মচারী, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, দুইটা যোগ করে যেটা মোট ইনকাম হবে তার মধ্যে থেকে ধরেন 1/3 অথবা 4,50,000 সেটা বাদ দিয়ে যে টোটাল থাকবে তার উপরে 3% করে দেয়। আরে ভাই, আমার তো ইন্টারেস্ট ইনকাম তো এটা আসবে না এখানে ভাই, কারণ ইন্টারেস্ট ইনকাম স্পেসিফিকলি বলা আছে যে ন্যূনতম করেন। সেটা কোথায় আছে দেখি আমরা, একটু পরে দেখতেছি। আর খ হচ্ছে কি, যে আহ, কোনো আয় কোনো আয় বর্ষে ষষ্ঠ তফসিলের অংশ 3 অনুসারে মোট বিনিয়োগ অথবা ব্যয়ের পরিমাণ, ওই যে একটু আগে যেটা বলছিলাম, ষষ্ঠ তফসিলে যেগুলো প্রেসক্রাইব করা আছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা যেখানে ইনভেস্ট করব অথবা আমরা যেখানে ব্যয় করব, তার সমষ্টির উপরে 15%। তাহলে ওটার উপরে 15%। আর এই যে ক্যালকুলেশন, যেটা 3% অফ, যে ক এবং 10 লাখ, এই তিনটার মধ্যে যেটা কম হবে সেটাই তাহলে কর রিয়াত হিসেবে বিবেচিত হবে। এটা ছিল ধারা 78। এখন আসি ন্যূনতম কর। ন্যূনতম কর বলা হচ্ছে কি ধারা 163। এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, করদাতা কর্তৃক এই ধারার বিধানাবলী সাপেক্ষে ন্যূনতম কর পরিশোধযোগ্য হইবে। তাহলে ন্যূনতম কর অবশ্য পরিশোধযোগ্য হবে
উপধারা 3-এর সাপেক্ষে কতিপয় ধারার অধীন কর্তন ও বা সংগ্রহ করা হয়েছে এইরূপ উৎসরূপের আয়ের উপর নিম্নরূপ ন্যূনতম কর পরিশোধ করিতে হইবে। এখন আছে 2-এর খ দফাতে কি বলা আছে? আচ্ছা, দফা কত বলা আছে কি? দফা ক এ উল্লেখিত ধারাসমূহের, এটা আসলে কয়ে হবে না, ক্ষয়ে হবে। দফা ক্ষয়ে উল্লেখিত ধারাসমূহের অধীন কর্তন বা সংগ্রহকৃত কর সকল এক বা একাধিক উৎসসমূহের যাহার জন্য কর কর্তন বা সংগ্রহ করা হয়েছে, যাহার জন্য কর কর্তন বা সংগ্রহ করা হয়েছে। ধরেন আহ, আপনি ব্যাংকে সুদ পেয়েছেন, এটার উপরে কর কর্তন করা হয়েছে, অথবা আপনি সংগ্রহ করেছেন, তাহলে কি হবে? ওইরূপ আয় ওইরূপ আয়ের উপরে ন্যূনতম কর হিসেবে গণ্য হবে। দফা কত বলা হচ্ছে দেখেন, কোন কোন ধারা? ধারা 88 থেকে 92, 94 থেকে 95, 100 থেকে 102, 105, 106, 108, 110 থেকে 18, 120 থেকে 29, 132 থেকে 139। এই ধারাগুলোর অধীনে যদি কোনো কর কর্তন করা হয়, এই ধারাগুলোর মধ্যে, এই ধারাগুলো দিয়ে যদি মনে করেন আমাদের, সে ফর এক্সাম্পল আমরা কোনো জায়গায় একটা বিল সাবমিট করলাম, একটা সাপ্লাই দিলাম, সেটা নিশ্চয়ই না যে যে কোম্পানিতে সাপ্লাই দিলাম ওই কোম্পানিতে একটা ধারা অনুযায়ী ওখান থেকে কর কর্তন করবে। সেই ধারাটা যদি এইখানে যদি উল্লেখ থাকে যে 88 থেকে 92, অথবা এখানে যে লিস্টগুলো দেওয়া আছে, তাহলে ওই ধারার অধীনে যদি কোনো কর কর্তন করা হয় সেটা ন্যূনতম কর হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে? তাহলে আমি ব্যক্তির ক্ষেত্রে বলি, কোম্পানির ক্ষেত্রে পরে এক সময় আমার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে আসলে মানে ঘটনাটা কি, আমি একটা সুন্দর একটা টুইস্ট বলবো পরে, যদি আমার ভুলে যায় আমাকে মনে করে দিয়েন। এইখানে ক্ষেত্রে এক্ষেত্রে দেখেন ব্যক্তির ক্ষেত্রে তাহলে কি হবে একটু দেখেন তো। এই ধারাটা হচ্ছে ধারা 100, সরি, ধারা, দেখা যাচ্ছে এটা? পুরোটা জি, দেখা দেখা যাচ্ছে না যাচ্ছে। ভাইয়া। জি, দেখা যাচ্ছে। উপর থেকে শুরু হয়েছে তো স্থায়ী সঞ্চয় হিসাব। না, এটা একটু দেখা যাচ্ছে না, এটাকে আমি একটু ছোট করে দিই। এই সাইডে, হ্যাঁ। তাহলে দেখেন ধারা 102, যেটা আমাদের, যারা আমরা সবার ক্ষেত্রে, আমরা যারা ব্যাংকে একটা অ্যাকাউন্ট মেনটেন করি, আমাদের জন্য এটা প্রযোজ্য। কি বলছে ধারা 102-তে? সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত, মানে সঞ্চয়ী আমানত মানে সেভিংস অ্যাকাউন্ট, স্থায়ী আমানত মানে এফডিআর, এই দুইটা থেকে কর করত। তাহলে দেখেন এই ট্যাবলের মধ্যে দেখেন প্রথমটা হচ্ছে ট্রাস্ট, ব্যক্তিসংঘ ও কোম্পানির ক্ষেত্রে 20%। আমরা জানি ব্যাংক যদি কোনো কোম্পানির সেভিংস থাকে বা এফডিআর থাকে, সেক্ষেত্রে 20% ব্যাংক ট্যাক্স ডিডাক্ট করে। আর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, কস্ট অ্যাকাউন্টেন্ট ফার্ম, ওনাদের জন্য, ওনাদের ক্ষেত্রে 10%। আর এক আর দুই ব্যক্তি রেখে অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে 10%। তাহলে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেখানে যে আমরা বছর শেষে বা 6 মাসে বা কোয়ার্টারলি যে ইন্টারেস্ট পাই, অথবা মাসিক যে ইন্টারেস্ট পাই, সেটার উপরে তাহলে কত পার্সেন্ট কাটে? 10% কেটে রাখে। আর যদি প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন না দেন আন্ডার সেকশন 264, তখন ব্যাংক আরো 50% মানে 15% কাটে। ঠিক আছে? 15% এটা। ঠিক আছে। এখন আসেন, ধরেন জি ভাই। নর্মাল ওয়েতে আমার 100 টাকা আমি ইন্টারেস্ট পেয়েছিলাম, তার মধ্যে থেকে ব্যাংক 10 টাকা ট্যাক্স কাটছে। ঠিক আছে? 10%, এটাই তো নর্মাল নিয়ম অনুযায়ী। আমি হ্যাঁ, যে জিনিসটা বলছিলাম, তাহলে এই যে 10%, 10 টাকাটা ট্যাক্স কাটছে, সেটা কোন দ্বারা বলে? 102 এ। 102। 102টা কোথায় আছে? 163-তে আছে? 163 তে আছে তো। আছে। আছে। তাহলে এটা তাহলে ন্যূনতম করের মধ্যে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে টোটাল ইনকাম থেকে এখানে যদি কোনো সুদ থাকে, এই দুইয়ের মধ্যে যদি সুদ থাকে, তাহলে সেটা ওই ইয়েতে চলে আসবে, 163-তে চলে আসবে। সেটা তখন আর ওই রিবেট ক্যালকুলেশনে, 3% রিবেট ক্যালকুলেশনে আসবে না। আমি পুরা জিনিসটাকে এটাই বলতে যাচ্ছি, মেসেজটা। এটা কি বুঝতে পারছেন কিনা হ্যাঁ, আপনারা বলেন, যদি কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। বুঝছি এখন। আচ্ছা, এখন আসেন ধারা 105 সঞ্চয়পত্রের মুনাফা। 105, 105
কেমন সঞ্চয়পত্র মুনাফা থেকে সুদ, ঠিক আছে? ধারা 105 সঞ্চয়পত্রের মুনাফা থেকে কর করত। তাহলে 105 কি এখানে আছে কিনা দেখেন তো, 105 এখানে আছে, কিন্তু আচ্ছা। এখানে আছে না, হ্যাঁ, ন্যূনতম কর আছে না 105। আছে। কিন্তু আবার আরেকটা জিনিস এসআরও দিছে, এই যে দেখেন, এসআরও 253, 2023, 23শে আগস্ট। এখানে বলা হচ্ছে সকল ব্যক্তি করদাতা, 105-এ পড়ছিলাম, এই যে 2 নম্বর টেবল, সকল ব্যক্তি করদাতার জন্য এই সঞ্চয়পত্র থেকে অর্জিত মুনাফাটা কি হিসাবে বিবেচিত হবে? চূড়ান্ত কর দায় হিসাবে বিবেচিত হবে। যদি চূড়ান্ত কর দায় হয়, তখন সেটা আর ন্যূনতম করের আওতায় আসতেছে না, এটা কোথায় চূড়ান্ত কর দায়ে চলে যাবে। আমি বুঝতে পারছি জিনিসটা। এখন চূড়ান্ত কর দায় কোথায় ক্যালকুলেশন হবে, সেটা আমরা একটা অঙ্ক করলে বুঝতে পারবো, ঠিক আছে? আসি এখন, যদি আমরা এক্সেল ফাইলটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া। এক্সেল ফাইল দেখা যাচ্ছে না। এখন দেখা থেকে যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, দেখা যাচ্ছে না তো। না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখেন গতদিন যে জিনিসটা একই একই প্রবলেমটাতে আমরা আছি, যে প্রথমে হচ্ছে স্যালারি ইনকাম, যেটা মাসুদ পারভেজের 10,35,000 টাকা, যার মধ্যে থেকে 1/3 অথবা 4.5 লাখ যেটা কম হবে 3,45,000 টাকা, তাহলে 6,90,132 টাকা। এটা আমরা দেখছি না? আর ইন্টারেস্ট যেটা, উনি উনার উনার দুইটা ব্যাংকে ইন্টারেস্ট ছিল, একটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, উনি 13,000 টাকা। আমি কিন্তু কোনো একজন ব্যক্তির যখন রিটার্ন করি, আমি যদি পার্সোনালি আমি আসলে ওইরকম রিটার্ন ফাইল করি না, এটা আমার মনে হয় এখানে অনেকে জানেন, আমি আসলে ওইভাবে করি না, শুধুমাত্র লিমিটেড যেগুলো রিকোয়েস্টের ফাইল সেগুলো এরকম করি, কারণ আমি আসলে এটাকে ওইভাবে প্রফেশন হিসেবে নিতে চাইনি। তো আমি কিন্তু এইভাবে ভাগ ভাগ করে করি, মানে এটা একদম পুরোটাই শিট ওয়াইজ করে প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে আলাদা ওয়ার্কিংস করে আমি এভাবে করি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করতে। এটা আমি শিখেছি স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোং, ওদের ফার্ম থেকে, যখন আমি ওখানে 6 মাস ছিলাম। তো ওরা কিন্তু এইভাবে স্পেসিফিকলি করে, একদম পুরা ডিটেলস করে, ইন ডিটেলস করে। তাহলে যখন আপনি করবেন, মানে শুধুমাত্র গদ বাঁধা করলে আপনি একটা প্রফেশনাল ওয়েতে করবেন। আমার কথা হচ্ছে ফি কি নিচ্ছেন না নিচ্ছেন সেটা ফ্যাক্টর না, বাট একটা প্রফেশনাল প্রফেশনাল ওয়েতে একজনকে প্রেজেন্টেশন দিবেন। তাহলে ইন্টারেস্ট এবং টিডিএসটা দেখেন, আমি বলছি কি এখানে যদি কোনো ইয়ে থাকে, এফডিআর অথবা সেভিংস অ্যাকাউন্ট থাকে, ওনার ওই যে মাসুদ পারভেজের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একটা অ্যাকাউন্ট ছিল, আর এবি ব্যাংক একটা অ্যাকাউন্ট ছিল, ওখান থেকে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে সেটাও আমি এখানে লিখলাম। গ্রস অ্যামাউন্ট, কিন্তু এটা মনে রাখবেন গ্রস অ্যামাউন্ট। আর এখান থেকে টিডিএস কত কাটা গেছে সেটাও লিখলাম। আর নেট ক্রেডিট কত টাকা ব্যালেন্স অ্যাকচুয়ালি পেলো সেটাও লিখলাম। দিয়ে আমি ক্লোজিং ব্যালেন্সটা এখানে বসায় রাখলাম। ক্লোজিং ব্যালেন্সটা কখন লাগবে? যখন আমি ক্যাশ ফ্লো রিকনসিলিয়েশন করব তখন লাগবে, তখন আমি এখান থেকে ওই ক্যাশ ফ্লো রিকনসিলিয়েশনে আমি লিঙ্ক করে দিই। অন্যদিকে একটু আগে যেটা বলছিলাম, ওনার সঞ্চয়পত্র ছিল, দেখেন জনাব মাসুদ পারভেজের এই ইনকাম ইয়ারে, এখন কিন্তু একটা জিনিস বলে রাখি, সঞ্চয়পত্র, গাড়ি, ভূমি, এই তিনটা কিন্তু আয়কর অফিসাররা কিন্তু যে কোনো সময় দেখতে পারেন কোনো ব্যক্তির। এনআইডি দিয়ে সার্চ দিলেই ওনাদের কাছে এরকম সফটওয়্যার দিয়ে দেওয়া আছে, ওনারা কিন্তু দেখতে পারেন। তাছাড়া সঞ্চয়পত্রগুলো এখন অনলাইন বেসিস, 2019-এর পর থেকে সব সঞ্চয়পত্র এখন অনলাইন। এবং গভর্নমেন্টের যে থ্রেশহোল্ড আছে, যে 50 লাখ টাকা অথবা জয়েন্টলি 1 কোটি টাকা, এই থ্রেশহোল্ডটা দিয়ে পুরা একটা ট্যাবলের মাধ্যমে চলে আসে, একটা প্রত্যয়নপত্র নিতে হয়, সেখানে চলে আসে। তো জনাব মাসুদ পারভেজ যখন এটা দিয়েছিলেন, তখন উনার আমি এইভাবে দেখেছিলাম যে উনার 46,75,000 টাকা সঞ্চয়পত্র ছিল, যার মধ্যে থেকে উনি নগদায়ন করে ওনার এখন লাস্ট ক্লোজিং ব্যালেন্স আছে 44 লাখ টাকা। আর উনি ইন্টারেস্ট পেয়েছেন, এই ইন্টারেস্ট পেয়েছেন এগুলো এবছরে, আর টিডিএস কাটা গেছে এটা, আর নেট অ্যামাউন্ট ছিল এই এই অ্যামাউন্টটা। তাহলে উনি
ইয়ে থেকে, সঞ্চয়পত্র থেকে সুদ পেয়েছেন 12,34,246 টাকা। আর ওখান থেকে ট্যাক্স কাটা গিয়েছে 1,20,578 টাকা। এখন দেখেন সঞ্চয়পত্রের সুদটা কোথায় গেছে, আর এখানে 32,000, 32,000 যে ইন্টারেস্ট অ্যামাউন্ট সেভিংস অ্যাকাউন্টে, সেটা কোথায় গেছে। এই জিনিসটা দেখেন, যখন আমরা এখানে ক্যালকুলেশন করছি তখন ইনকাম আন্ডার সেকশন 62, এখানে কিন্তু আমি শুধুমাত্র ইন্টারেস্ট অ্যামাউন্ট করে রেখেছি। ঠিক আছে, শুধুমাত্র সেভিংস এবং এফডিআর ইন্টারেস্টটা আন্ডার সেকশন 62-তে যাবে। ঠিক আছে, এই কারণেই আমি এখানে এটা এই জায়গায় রেখেছি। আর দেখেন, এটা ছিল এই যে 6,90,000, এটা ছিল রেগুলার সোর্স থেকে ইনকাম উনার ক্ষেত্রে, মাসুদ পারভেজের ক্ষেত্রে। এবং এই যে ইন্টারেস্ট ফ্রম ইয়ে, যেটা ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, যেটা যেহেতু ওটা ডিডাকশন করা হয়েছে আন্ডার সেকশন 102, 102টা আবার আন্ডার সেকশন 163-তে আছে মিনিমাম ইনকাম। সুতরাং সেটা এখানে আমি নিয়ে আসছি, শুধুমাত্র ইন্টারেস্ট অ্যামাউন্টটাকে কোথায় নিয়ে আসলাম, এই যে 2 নম্বরের রোতে। তাহলে দেখেন টোটাল মিলে ওনার ইনকাম হচ্ছে কত, এই দুটা 7,22,388 টাকা। আর ইনকাম আন্ডার ফাইনাল সেটেলমেন্ট, এটা তো আমরা দেখলাম, এটা কত, 12,34,000 টাকা ওনার ইনকাম আন্ডার ফাইনাল সেটেলমেন্ট। এটাকে আলাদা করে প্রেজেন্টেশন দিতে হবে আপনাকে, কারণ আপনি তো এইটার উপরে আবার এই যে এই এই সঞ্চয়পত্র যে সুদটা, এটার উপর তার কোনো ট্যাক্স চার্জ করতে পারবেন না। কিন্তু এই ব্যাংকের ইন্টারেস্টের উপর আপনাকে সুদ চার্জ করতে হবে, স্ল্যাবে চার্জ করতে হবে। তো সুতরাং যখন আপনি এই 7 লাখ টাকার উপরে শুধুমাত্র স্ল্যাবে ট্যাক্স চার্জ করবেন, এই 12 লাখ টাকার উপরে কোনো স্ল্যাবে ট্যাক্স চার্জ করা হবে না। তো যেহেতু মাসুদ পারভেজ, উনার বয়স ছিল মোর দেন মোর দেন 65, আমরা যেটা গতদিন দেখেছিলাম, তাহলে প্রথম 4 লাখ টাকার উপর 0%, পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, আর এই যে বাদ বাকি 2,22,000, এই যে 7,22,000, আর এখান থেকে 5 লাখ বাদ গেলে দাদা 2 লক্ষ। মানে একটা কথা, তার মানে হচ্ছে যে যখন আমরা চূড়ান্ত যেগুলো ফাইনাল ট্যাক্স হয়ে যায় ওগুলো স্ল্যাবের সময় আর আমরা হিসাবটা করব না, আমরা রেগুলার ইন সোর্স যেগুলো ওইটাকে ওটার উপরই স্ল্যাবটা কাউন্ট করব। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ফাইনাল সেটেলমেন্ট আচ্ছা। স্পেসিফাই। এখন দেখেন আপনি একটু আগে যদি ওই অ্যাসারোটা খেয়াল করেন, তখন দেখবেন ওখানে হুম। ব্যক্তির ক্ষেত্রে ফাইনাল সেটেলমেন্ট দিছে শুধুমাত্র সঞ্চয়পত্রকে, আর কাউকে দেয় না। সঞ্চয়পত্র। হ্যাঁ, হ্যাঁ। তো সুতরাং এটা মনে রাখতে হবে, সঞ্চয়পত্রটাকে আমরা আলাদাভাবে প্রেজেন্টেশন দিব, এবং সেটাকে জি। কখনো আমরা স্ল্যাবে ক্যালকুলেশনে আনবো না। ঠিক আছে, তাহলে দেখেন এই 7,22,000 টাকার উপরে আমরা তাহলে এই ট্যাক্স ক্যালকুলেশন করলাম, কত টাকা আসলো, 27,229 টাকা। কিন্তু দেখেন তো, আপনি তো ফাইনাল সেটেলমেন্টের 12,34,000 টাকা ইনকাম করছিলেন, ঠিক না? এটার উপরে তো আপনার ট্যাক্স আসছে কত, 1,20,000 টাকা। তাহলে টোটাল ট্যাক্স আপনার কত, 1,47,000 টাকা। এই জিনিসটা কি বোঝা গেছে কিনা দেখেন। জি, আচ্ছা, ক্লিয়ার। এখন আসেন, এখন আসেন এই জনাব মাসুদ পারভেজ সাহেব 30শে মে 2024, মানে কি ওই অক্টোবরে 5 লাখ টাকা বিনিয়োগ করেছেন সঞ্চয়পত্রে, ঠিক না? 30শে মে 2024, হুম। তাহলে 30শে জুনের ভিতরে করেছে তো, ঠিক আছে। জি। তাহলে সেটা ওনার ইনভেস্টমেন্ট হিসেবে এখানে আসছে, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। হুম। আর আমি কি বলেছি, এখানে 20,000, এখানে কিসের উপরে, এই দেখেন 7,22,000 থেকে কি বাদ যাবে, 32,000 বাদ যাবে, তাহলে 6,90,000। এটার উপরে কত পার্সেন্ট, 3%, নাকি? তাহলে 20,704 টাকা। এটা ছিল আহ, ক, মানে এ। আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 5 লাখ টাকা, তার উপরে কত পার্সেন্ট, 15%, কত, 75,000 টাকা। ঠিক আছে, আর ম্যাক্সিমাম লিমিট কত, 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে যেটি কম, 20,704 টাকা। আচ্ছা, আবার আমাদের মনে হয় আর 10 মিনিট আছে, তো যে কোনো মুহূর্তে হয়তো আমি এটা শেষ করে দিই, পরে আবার আপনারা জয়েন হবেন একই লিঙ্কে। ঠিক আছে, এখন আসি
তাহলে 20,704 টাকা যদি এখান থেকে, এই যে 1,47,813 টাকা থেকে আমাদের গ্রস ট্যাক্স আসছিল ওই ফাইনাল সেটেলমেন্ট সহ, তার মধ্যে থেকে রিবেট পাইছি আমরা 20,704 টাকা। তাহলে আমার ট্যাক্স, নেট ট্যাক্স লাইবিলিটি কত? 1,27,000 বিয়োগ দিলে যা হয়। আর আমি ডিডাক্ট করছি কত দেখেন, 5,000 টাকা স্যালারি বাবদ ডিডাকশন, 3,616 টাকা, এই যে 3,616 টাকা, আর সঞ্চয়পত্রের উপর হচ্ছে 1,20,000 টাকা। তাহলে টোটাল মিলে কত? টোটাল 1,29,000 টাকা কিন্তু ট্যাক্স ডিডাক্ট হয়ে গেছে। দেখেন, ওনার নেট ট্যাক্স লাইবিলিটি ছিল কত টাকা? 1,27,113 টাকা। 10,113। কিন্তু ট্যাক্স ডিডাক্ট হয়েছে কত টাকা? 1,29,000 টাকা। তাহলে উনত্রিশ এখন হাজার কোনো ফেরত 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 পাওয়ার সিস্টেম নাই। এটাই তাহলে কি? এটাই ফাইনাল ট্যাক্স, এটাই মিনিমাম ট্যাক্স। বুঝতে পারছি এবার? এটাই ফাইনাল ট্যাক্স এবং এটাই মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হবে। এটাকে বুঝতে পারছেন এখন? আর এখানে ওই যে আমরা যেটা করছিলাম, এটা কি বলে, আপনার কোনো ইন্টারেস্ট, ওই যে সেকশন 162 এবং 154 এর ইস্যুটা থাকবে না। কারণ এখানে তো সে তো আর বেশিই দিয়ে দিছে, ঠিক না? তাহলে এই প্রবলেমের মধ্যে আমরা দেখলাম কি, স্যালারি, ব্যাংক ইন্টারেস্ট এবং সঞ্চয়পত্র, এই তিনটে জিনিস আমরা দেখলাম। এই প্রবলেমে কারো কোনো আহ, মানে কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে বলেন, তাহলে আমরা আমার এইটা একটা বলেন। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, এইটা সিস্টেম বুঝছি, আমরা যা রিটার্ন ফিল আপ করবে এই সিস্টেমে ক্যালকুলেশন করে রিটার্ন ফিল আপ করবো, কিন্তু আমরা যখন এই যে যেমন আমরা আইপিটি পরীক্ষার সময় কি আমরা এই সিস্টেমে করতে হবে, নাকি আমরা এই যে রিডিউস রেট না করে শুধু সঞ্চয়পত্রটাকে চূড়ান্ত কর দায় ধরে আদার যে ব্যাংক ইন্টারেস্ট এগুলাকে টোটাল ইনকাম ধরে ওখান থেকে 3% মানে ইয়ে করবো, না না কি না যে না, কয় এটা? আমি ওই জিনিসটা বুঝাতে চাইছি আপনাদেরকে। এই যে জি এটা যদিও আমরা অ্যাকচুয়ালি হয়তো কোনো রিটার্ন ফিল আপের জন্য মনে করতেছেন, কিন্তু আপনি তো পরীক্ষা দিচ্ছেন তো আসলে ওটা শেখার জন্য। আমি বুঝতে পারছি আপনাকে। না, এটা ঠিক আছে। আমি ওই ধরেন আমি ওই বিপটাতে একটু ইয়ে করতেছিলাম কয়েকদিন, তো সেখানে আমাদের ওই আমাদের রাদুল্লাহ সাহেব বললো যে আপনি তো শিখতেছেন, আপনি শিখার পরে যখন বাস্তব প্রয়োগ করবেন তখন আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে, কিন্তু এই ক্ষেত্রে আপনার জন্য এটা না হলেও চলে, তাহলে এটা তো বলতেছে সেটা প্রশ্নটা। আমি জানি না আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি তাহলে তো একটা সেকশন যেটা আছে মানে ধারা 78, জি 78-এর এই জি জিনিসটাতে আপনি দেখবেন, আমি আপনাদেরকে নিয়ে যাব। আপনি যখন এই কোশ্চেনটা করছেন জি তখন আমি বলি, জি আপনি আয়কর নির্দেশিকায় আহ, জি আমি একটা প্রবলেম দেখাবো, ওখানে কিন্তু এটা করে দেওয়া আছে প্রবলেমটা। তো সুতরাং আপনাদের কিন্তু কোশ্চেন আসবে ওই নির্দেশিকা থেকে। বুঝতে পারছেন? না তো না, ওটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু হলো আমরা তো যদি মানে আমরা পরীক্ষাতেও এইভাবে করতে হয় যে রিডিউস রেট তারপর 163 আলাদা করি বা চূড়ান্ত কর দায়, ওই দুইটার ভিতরে পার্থক্য করি 3% ট্যাক্সেবল ইনকাম যেটা টোটাল ইনকামের, তাহলে ওইভাবে কি ওগুলা বাদ দিয়ে এইভাবে করতে হবে? উনি বলছিল আর কি যে এবার আপনারা যেহেতু লার্নার, আপনারা আপনি, আমার শিখতেছেন, মনে আপনারা হয়, যখন বাস্তব প্রয়োগ করবেন রিটার্ন সাবমিট করবেন সেটাই যে। না না, আমার জি মনে হয় আমার যদি যদি আমার ওপিনিয়ন বলেন, আমি জানি না আমি কিভাবে এটা জি বলছে, বাট আমি আমার ওপিনিয়ন বললে আমি বলবো কি, যেহেতু একটা আইনে আছে, তা সুতরাং আপনি ওভাবে আইনের মতো করে করে জি পাশের রেফারেন্সটা লিখে দিবেন অ্যাজ পার জি সেকশন 78। আচ্ছা বুঝছেন? কারণ বুঝছি। ধরেন, জি ঠিক আহ, আছে। উনি হয়তো উনার মতো করে বলেছেন, কিন্তু এখন ধরেন খাতাটা আমার কাছে আসছে, জি ধরেন আমি জাস্ট অ্যাজ জি এ এক্সাম্পল বললাম, তাহলে তো অবশ্যই আমি জি তখন কি করব, আমি তো তখন লটা দেখবো, ঠিক না? জি তা আর যদি, বুঝছি। সরি সরি, অন্যভাবে নিয়েন না, আমি এই জন্য বললাম, না মানে না ঠিক যেটা আছে। না না সেই জন্য লতে তো, যেভাবে না আছে। না মানে উনি যেহেতু, না এখন যেহেতু ওখানে ওটা শুনছি, এখন আপনার কাছে শুনছি, সেই জন্য আমরা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ক্লারিফিকেশনটা আই গট আমি ইউ পয়েন্ট, ক্লিয়ার করে নিচ্ছি। আই গট ইউ পয়েন্ট, আই গট ইউ পয়েন্ট। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, মানে এস পার সেকশন জি অনুযায়ী যা, ঠিক আছে? জি ওকে, থ্যাংক ইউ। এমনিদিকে আমরা ঠিক। প্র্যাকটিসের জন্য কি আয়কর নির্দেশিকাটা প্র্যাকটিস করতে বলতেছেন বেশি? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটাই করাবো, ওটাই আজকে একটু ধরা আচ্ছা দিব জিনিসটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা ছিল এই প্রবলেমটা
মোটামুটি দেখবেন, আপনি ওগুলো দেখলে বুঝতে পারবেন এইভাবেই আসলে জিনিসগুলো করা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারবেন জিনিসগুলো। ঠিক আছে, তাহলে প্রবলেমটা এইভাবে থাকুক, এইভাবে প্র্যাকটিস করেন। ঠিক আছে, আমি এই প্রবলেমের ভিতরে আস্তে 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 ওই গৃহ সম্পত্তি, কৃষিখাতে আয়, এগুলো আস্তে আস্তে ঢুকাবো। তখন আপনারা আরো মোট মানে জিনিসগুলো বুঝতে পারবেন। কারণ ওই আয়কর নির্দেশিকা তো ওইভাবে একটা পর একটা, একটা পর একটা একটা। আর আপনারা এটা মনে রাখবেন, ওখানে কিন্তু ছোট ছোট অঙ্ক, ছোট ছোট অঙ্ক থাকবে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে একটু এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা এটাতে? আর